বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজি নিয়ে আমাদের ভয়ের শেষ নেই। একেবারে প্লে শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত আমরা বাধ্যতামূলক ইংরেজি পড়ে থাকি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ইংরেজি ভাষার যে বেস, বৃত্তি ব্যাকরণ না জানার কারণে, বেসিক ব্যাকরণ না জানার কারণে ইংরেজির দুর্বলতা আমাদের কখনোই কাটে না। তারপরে আমরা অনেকেই ইংরেজি থেকে ইংরেজি শিখি। বিশেষ করে কমিউনিকেটিভ ইংরেজি আমাদের পাঠ্যপুস্তকে আসার পরে শিশুদের মাঝখানে ইংরেজির ব্যাকরণ চর্চা প্রায় উঠেই গিয়েছে, ফলে আমাদের দুর্বলতা কাটছে না। আমরা বাংলা ভাষায় ইংরেজি শিখব। বাংলা ভাষাকে আমরা যেভাবে শিখি, ঠিক ইংরেজি ভাষাকেও আমরা বাংলা ভাষার মতো করেই শিখব। বাংলা ভাষাকে ভিত্তি ধরেই আমরা ইংরেজি শিখব। তো ইংরেজি ভাষার অনুবাদ শিক্ষা কোর্সের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন। আমাদের প্রথম পর্বে আজকে থাকছে ভাষা, বর্ণ, ধ্বনি, সিলেবল, শব্দ, পার্টস অফ স্পিচ, বাক্য এবং নিত্য ব্যবহার্য শব্দাবলী। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে ভাষা কী। পৃথিবীতে ২৫০০-এর মতো ভাষা প্রচলিত আছে। সবগুলোর একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মানুষ কিছু বলে অথবা কিছু চিহ্ন লেখে কোথাও এবং আরেকজন সেটা বুঝতে পারে। আর মানুষ যেটা বলে সেটা হলো আল্লাহ তাআলা আমাদের বলার জন্য কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যেমন ঠোঁট, দাঁত, জিহ্বা, তারপরে তালু, তারপরে ফুসফুস, আলা জিহ্বা, এগুলো আমাদের কথা বলার জন্য আল্লাহ দিয়েছেন। এগুলোকে বলা হয় বাকযন্ত্র। মানুষ এই সমস্ত বাকযন্ত্রের সাহায্যে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে সকল সাউন্ড উচ্চারণ করে, ধ্বনি উচ্চারণ করে, সেইগুলো যদি আরেকজন বুঝতে পারে তাহলে সেটাকে বলা হচ্ছে ভাষা। আপনি আমার এখান থেকে দেখে সংজ্ঞাটা শিখতে পারেন, কিন্তু এটা বুঝে নিন যে বুঝতে পারা যে এরকম যে কোনো ধ্বনি বা লেখনী, মানে যে কোনো আওয়াজ বুঝতে পারলেই হলো। যে কোনো আওয়াজ এবং লেখা যা বুঝতে পারা যায় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেমন ধরেন, আমি যদি বলি আনা মুফাজ্জল হুসাইন, আমি এটা আরবিতে বললাম, বাংলা বললাম আমার নাম মুফাজ্জল হোসেন। ঠিক এরকমভাবেই আরেকজন যদি আমার কথাগুলো বুঝতে পারে তাহলে সেটা ভাষা হবে। সেটা কাগজে লেখা থাকুক অথবা মুখে কেউ বলুক, সমস্যা নেই। ভাষা প্রত্যেক দেশেই দুই ধরনের ভাষার অস্তিত্ব পাওয়া যায়। একটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষা বলি। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা প্রমিত ভাষা বলি। লোকাল ল্যাঙ্গুয়েজ এবং স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। দেখুন, নোয়াখালীর ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, রংপুরের ভাষা একরকম, এগুলো হচ্ছে লোকাল ভাষা। আবার যখন আমরা বই পুস্তকে লিখি বা বই পুস্তক থেকে পড়ি, তখন সেগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি। ঠিক ইংরেজি ভাষার তারা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের দুইটা রূপ তারা ব্যবহার করে। একটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। খুব একটা পার্থক্য নেই, ওগুলো আমাদের জানারও প্রয়োজন নেই। এতক্ষণ আমরা যা পড়লাম এগুলো আপনাদের জাস্ট জেনে রাখুন, এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। চলুন পরবর্তী অংশে যাই। তো এই ভাষা মুখ দিয়ে বলে ফেললেই সেটা শেষ হয়ে যায়। আমি যদি মুখ দিয়ে কোনো কথা বলি, কারো মাথায় সেটা মুখস্থ থাকতেও পারে অথবা সেটা হাওয়ায় মিলিয়ে যাবে। আমি কি বললাম এটাকে লিখে রাখা আমাদের খুবই দরকার পড়ল। প্রাচীন যুগে কথাগুলোকে কিছু চিহ্ন দিয়ে লেখা হতো বলে ধরা হয়। তো এরপরে মানুষের যখন আরও বেশি লেখাপড়া নিয়ে মানুষ যখন আর বেশি মনোযোগী হলো, তখন এই সাউন্ডকে ধরে রাখার জন্য, আওয়াজটাকে ধরে রাখার জন্য তারা কিছু চিহ্ন ব্যবহার করল। ধরেন কেউ বলল ক, এই ক শব্দটি ধরে রাখার জন্য আমরা বাংলা ভাষা ব্যবহার করলাম ক অক্ষর, ইংলিশরা ব্যবহার করলো কে অক্ষর, আরবিকরা ব্যবহার করলো কাফ অক্ষর, মূলত এই ক সাউন্ডকে ধরে রাখার জন্য মূলত। আবার ধরেন বি সাউন্ডকে বা ব সাউন্ডকে ধরে রাখার জন্য আমরা ব্যবহার করলাম ব, আরবিকরা ব্যবহার করলো বা অক্ষর এবং ইংলিশরা ব্যবহার করেছে বি অক্ষর। ঠিক ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য কিছু কিছু আকার আকৃতি মানুষ দিয়েছে, এগুলোকে বলা হচ্ছে লেটার। সাউন্ডকে লিখে প্রকাশ করার জন্য যে সকল আকৃতি বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বলা হয়। একটা ভাষা লেখার জন্য মূল উপাদান হচ্ছে লেটার এবং উচ্চারণ করার জন্য মূল বিষয় হচ্ছে ধ্বনি। ধ্বনিরই লিখিত রূপকে বলা হচ্ছে বা সাউন্ডের লিখিত রূপকে বলা হচ্ছে বর্ণ। তারপরে আমরা যাব এখানে লেটার
কয় প্রকার আছে আমরা একটু জানতেই হবে। প্রত্যেক ভাষাতে দুই ধরনের লেটার রয়েছে। কিছু লেটার সরাসরি নিজে উচ্চারিত হতে পারে, কোথাও বাধা পায় না, কারো সাহায্য নিতে হয় না। হ্যাঁ, বাংলা ভাষায় যেমন অ, আ, ই, দেখেন কোথাও বাধা পায় না। এ, ও, উ, কোথাও বাধা পায় না। ইংলিশে এরকম রয়েছে এ, ই, আই, ও, ইউ, এগুলোতে কোথাও বাধা পায় না। কিন্তু যদি বলি বি, তাহলে আমার ঠোঁট চেপে লেখা হয়েছে এবং ই অক্ষর ছাড়া আমি বি অক্ষরটা উচ্চারণ করতে পারছি না। তাহলে লেটার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভাওয়েল যেগুলো অন্য বর্ণ উচ্চারণে সহায়তা করে, আর একটা হচ্ছে কনসোনেন্ট যেগুলো ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তো আমরা এখন যেটা পড়ছি আমরা ভাওয়েল কাকে বলে এবং ভাওয়েলের কাজ কী, এটা কিন্তু আপনাকে 100% জানতে হবে, না হলে আপনি ইংরেজি ভাষা লিখতে পারবেন না। আপনার সন্তানকে ওটা ভালোভাবে শেখাতে হবে। যদি আপনি ভাওয়েলের কাজ শেখাইতে না পারেন, তাহলে আপনি অবশ্যই তাকে ইংরেজি ভাষায় রিডিং পড়া শেখাইতে পারবেন না। চলুন ভাওয়েল কাকে বলে আমরা একটু জানি। এটি ইতিমধ্যে আলোচনা করেছি যে ইংরেজি ভাষার যে সকল লেটার রয়েছে, যেই লেটারগুলো উচ্চারণ করার সময় মুখে কোথাও বাধা পায় না এবং অন্য লেটারকে উচ্চারণে সহায়তা করে, সেগুলো হচ্ছে ভাওয়েল। ইংরেজিতে মোট 5টি ভাওয়েল রয়েছে, এ, ই, আই, ও, ইউ। এছাড়াও একটি সেমি ভাওয়েল রয়েছে যেটাকে আমরা ডাব্লিউ বলি। এই ডাব্লিউ হচ্ছে সেমি ভাওয়েল, এটা কখনো কখনো ভাওয়েলের মতো কাজ করে, এই জন্য এটাকে সেমি ভাওয়েল বলা হয়। যাই হোক, এ, ই, আই, ও, ইউ এই 5টা হচ্ছে ভাওয়েল। এখন ভাওয়েলের কাজটা কি দেখেন, বাংলা ভাষায় আমরা কোনো লেখা লিখতে গেলে সেখানে আমরা আকার ব্যবহার করি, একার ব্যবহার করি, রস্যকার ব্যবহার করি, দীর্ঘকার ব্যবহার করি। হ্যাঁ, আমাদের জন্য আলাদা আলাদা কার রয়েছে। কিন্তু ইংরেজি ভাষায় এরকম আলাদা কোনো লেটারের বাইরে আলাদা কোনো কার নেই। এই লেটারগুলো, এই যে 5টা লেটার আমরা বলেছি, এই লেটারগুলোই আকার, একার, রস্যকার, দীর্ঘকার, ওকার ইত্যাদির কাজ করে। তাহলে ভাওয়েলের কাজটা কি? ভাওয়েলের কাজ হচ্ছে কনসোনেন্টের পরে বসে তাগের আগের অক্ষরে, কনসোনেন্টের আগের অক্ষরে কী দেওয়া? আকার, একার, ওকার, রস্যকার এগুলো দেওয়া। কখনো কখনো স্বরবর্ণের কাজও করে। যদি ভাওয়েল একেবারে শব্দের প্রথমে বসে তাহলে এটা সরাসরি স্বরবর্ণের কাজ করবে, স্বরে, স্বরে, রস্যই, দীর্ঘই, আমরা যে স্বরবর্ণগুলো আছে এগুলোর কাজ করবে। কিন্তু যদি কোনো কনসোনেন্টের পরে বসে তাহলে সেখানে আকার, একার, রস্যকার, দীর্ঘকার যেখানে যেটা উচ্চারণ আসে সেটা দিতে হবে। তাহলে এক কথায় ভাওয়েলের কাজ হচ্ছে আকার, একার, রস্যকার, দীর্ঘইকার, ঋষিকার এগুলো দেওয়া। বিষয়টা ক্লিয়ার হয়েছেন? তারপর একটা উদাহরণ দেখি আমরা। যেমন ধরেন বি একটা অক্ষর, আমি এটার পর একটা আকার দিতে চাই। আমি তো বাংলা ভাষা থেকে আকার আনতে পারবো না, ইংলিশ থেকে আমাদের একটা অক্ষরে নিয়ে আকার দিতে হবে। এরপরে যদি আমি এ দেই তাহলে বি এ বা হয়ে গেল। আমি একটা আকারের কাজ করলে এই যে বির পরে যে এ অক্ষরটা দিয়েছি এটা একটা আকারের কাজ করলো। ধরেন আবার ম, আমি এটার মধ্যে একটা আকার দিতে চাই, তাহলে ময়ের পরে আমি কি আনতে পারি? এ অক্ষরটা যদি দেই, এই অক্ষরটা এসে ময়ের মধ্যে আকার দিয়েছে। ভাওয়েল তার আগের অক্ষরে আকার, একার, রস্যকার, দীর্ঘকার এগুলো প্রদান করে থাকে। চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা এগুলো যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে আমাদের আমি ইতিমধ্যে যা বলেছি যে ভাওয়েলের এগুলো কাজ সবসময় কনসোনেন্টের পরে বসে ওই কনসোনেন্টের সাথে সে আকার, একার, রস্যকার ইত্যাদি দিয়ে থাকে। যেমন ধরেন আমরা এই বাক্যটা যদি বলি TOMA, তমা অথবা টমা, তাহলে এই টির মধ্যে ওকার দেওয়ার কাজটা আমাদের দরকার টো উচ্চারণ করার জন্য, টমা। তা আমি টমাটা লিখবো, আমি এখানে ও দিয়ে আমি এটার ওকার দিয়েছি টো, আর মা, এর মধ্যে আকার দিয়েছি আমি এ দিয়ে। তাহলে দেখেন এই ভাওয়েল, দুইটা ভাওয়েল আছে একটা ওয়ার্ডের মধ্যে। এই ও এখানে তার আগের অক্ষরে ওকার দিয়েছে আর এ তার আগের অক্ষরে আকার দিয়েছে। এভাবেই আমরা আমাদের অন্যান্য শব্দগুলোর ইংরেজি পড়বো। আমরা ইংরেজির যখন আমরা রিডিং পড়বো তখন এইভাবেই পড়বো। আমি যখনই ভাওয়েল দেখব, আমার ভাওয়েল দেখে আমাকে চিন্তা করতে হবে সে তার আগের অক্ষরে কি দিয়েছে, আকার, একার, রস্যইকার, দীর্ঘইকার নাকি অন্য কিছু দিয়েছে। সাপোজ ধরেন পেন, PEN, পেন, আমরা এই ইটা এই এনের মধ্যে কোনো ফাংশনই করে নাই, তার আগের অক্ষরে একার দিয়েছে পেন। সিল, এই সি অক্ষরের মধ্যে আই অক্ষরটা এসে তার আগের অক্ষরে রস্যইকার দিয়েছে। আপনার সন্তানকে যদি আপনি এটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারেন তাহলে সে নিজে নিজে ইংরেজি বানান করতে পারবে ইনশাল্লাহ, সহজ সহজ বানানগুলো সে করতে পারবে। এরপরে আমি অন্যান্য বানানের দিকেও যাচ্ছি ইনশাল্লাহ। আমরা ভাওয়েল শিখলাম, ভাওয়েলের কাজ শিখলাম। এবার হচ্ছে কনসোনেন্ট কাকে বলে। যে বর্ণ উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পায়। আপনি যদি সহজ করে বলতে চান যেগুলো ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারে না, অথবা যেগুলো ভাওয়েল নয় সেগুলি হচ্ছে কনসোনেন্ট।
যে অক্ষরগুলো ভাওয়েল নয়, এ ই আই ও ইউ ছাড়া বাকি সবগুলোই কনসোনেন্ট। এটা সংজ্ঞা কোথাও আসে না, আপনার জাস্ট জেনে রাখার জন্য যে ভাওয়েল ছাড়া বাকিগুলোকে বলা হয় কনসোনেন্ট। আর পাঁচটা অক্ষরকে এ ই আই ও ইউ, এই 5টা অক্ষরকে বলা হচ্ছে ভাওয়েল। এখন যেটা পড়বো লাল কালি দিয়ে লেখা, খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে অবশ্যই বাচ্চাকে শেখাতে হবে, নিজেকেও শিখতে হবে, না হলে ইংরেজি রিডিং করতে পারবেন না। দুটি কনসোনেন্টের মাঝে যদি কোনো ভাওয়েল না থাকে, কনসোনেন্ট দুটি সংযুক্ত করে পড়তে হবে। আমি আবারও বলছি, দুটি কনসোনেন্টের মাঝখানে যদি কোনো ভাওয়েল না থাকে, দুটি কনসোনেন্ট পাশাপাশি বসে, তাহলে কনসোনেন্ট দুটি একত্রে পড়তে হবে, আপনাকে সংযুক্ত করে পড়তে হবে। লক্ষ্য করুন উদাহরণগুলো, যেমন ক্রাইম, এই যে সি এবং আর, এই দুইটার মাঝখানে কোনো ভাওয়েল নেই, ফলে এই দুইটা আপনাকে একসাথে উচ্চারণ করতে হবে। আর আই তো আয়ের মতো উচ্চারণ হবে ক্রাইম। তাহলে আমরা এখানে দেখলাম দুইটা কনসোনেন্ট, এই দুইটার মাঝখানে কোনো দুইটা কনসোনেন্টের মাঝখানে ভাওয়েল না থাকলে কনসোনেন্ট দুটি একসাথে উচ্চারণ করতে হয়। যেমন প্রথম, এই পি এবং আর, এই দুইটার মাঝখানে কোনো ভাওয়েল নেই, তাই এই দুটো আমরা একত্রে উচ্চারণ করব। আবার টি এবং এইচ, এই দুটার মাঝখানেও কোনো ভাওয়েল নেই, এই দুটো আমরা একসাথে উচ্চারণ করব। টি এবং এইচ একত্রিত হয়েছে, থ অক্ষরে কাজ করেছে, প্রথম। ড্রাইভার, লক্ষ্য করেন ডি এবং আর দুটো একত্রে আসে নাই, মানে দুইটার মাঝখানে কোনো ভাওয়েল নেই, তাই আমরা এটা একত্রে উচ্চারণ করব। ডি আর পরে হলো আই, ড্রাই ভার। ব্ল্যাক, বি এবং এল এর মাঝখানে কোনো ভাওয়েল নেই, তাই বি এবং এলকে আমরা একসাথে উচ্চারণ করব ব্ল্যাক। সিকেগুলোকে আমরা একসাথে উচ্চারণ করেছি ব্ল্যাক। তাহলে আমরা কি শিখলাম? দুটি কনসোনেন্টের মাঝখানে ভাওয়েল না থাকলে কনসোনেন্ট দুটি সংযুক্ত উচ্চারিত হয়, মানে একত্রে উচ্চারিত হয়। এছাড়াও দুটি কনসোনেন্ট একত্রিত হয়ে বিশেষ কিছু অক্ষরের বিশেষ কিছু উচ্চারণ দান করে, যেমন কে এবং এইচ একসাথে হলে খ উচ্চারণ হয়, যেমন খান। আবার জি এইচ একত্রে উচ্চারিত হলে বাংলা ঘ বর্ণের উচ্চারণ হয়, যেমন ঘি, ঘোষ্ট এগুলো। এন এবং জি যদি একত্রে উচ্চারিত হয় তাহলে উময় এবং অনুস্বারের কাজ করে। রং, এই দেখেন এই যে এখানে অনুস্বারের কাজ করেছে রং। বাংলা, উমর কাজ করেছে বা অনুস্বারের কাজ। গোয়িং, এই যে আয়ের পরে এন জি আসার কারণে এটা অনুস্বারের কাজ করেছে, গোয়িং শেষে। তাহলে এন জি একত্রে থাকলে এটার মতো কাজ করে। আপনার শিশুকে অবশ্যই এগুলো শিখিয়ে দিতে হবে, নাহলে সে উচ্চারণ করতে পারবে না আর ইংরেজি রিডিং করতে পারবে না। সি এইচ একত্রিত হলে দুই ধরনের উচ্চারণ আনে, একটা হলো চয়ের মতো আর একটা হচ্ছে কয়ের মতো। তা আমরা একটু ভালো করে দেখব এখানে। যেমন চেয়ার, এখানে সি এইচ একত্রিত এসে চয়ের উচ্চারণ করেছে। চিট, প্রতারণা করা, এখানে চয়ের উচ্চারণ করেছে। চেঞ্জ, এখানেও চয়ের উচ্চারণ করেছে। আবার স্টোমাক, এখানে সি এইচ একত্রিত এসে কে উচ্চারণ করেছে, মানে কয়ের মতো উচ্চারণ করেছে। এগুলো বাচ্চাদের একটু শিখিয়ে দিবেন। টিএইচ 3টা উচ্চারণ দান করে, টিএইচ একত্রিত হলে থ, ঠ, দ 3টা অক্ষরের কাজ করে। যেমন থিঙ্ক, থয়ের কাজ করেছে। থাই, থয়ের কাজ করেছে। ঠাকুরাকুনা, ঠয়ের কাজ করেছে। দিস, দ্যাট, দেন এগুলোতে দয়ের কাজ করেছে। তাহলে টিএইচ বাংলা আলাদা আলাদা 3টা বর্ণের উচ্চারণ দিয়ে থাকে। টিএইচের এই 3টা বর্ণের উচ্চারণ আপনার শিশুকে অবশ্যই শিখিয়ে দিতে হবে। ডি এবং এইচ যদি একত্রিত থাকে ঢ বর্ণের কাজ করে, যেমন ঢাকা। তারপরে পিএইচ একত্রে থাকলে ফ উচ্চারণের মতো কাজ করে। ফোন, ফিজিক্স, ফিলসফি, আমরা এগুলো দেখলাম যে পিএইচ একত্রে থাকলে সবসময় ফয়ের মতো কাজ করবে। এসএইচ একত্রিত আসে তলববর্ষের মতো কাজ করবে। শো, শাইন, ব্যানিশ, ড্যানিশ এগুলোর মতো উচ্চারণ করবে। আবার টিআইওএন, এটা একটা কম্বিনেশন অফ লেটার, এটা আপনাকে মুখস্থ করবে। টিআইওএন, শন, বহু জায়গায় আপনি শনের উচ্চারণটা পাবেন। টিআইওএন, শন, বাচ্চাদেরকে এটা অবশ্যই শিখিয়ে দেবেন। কারাপশন, মেনশন, এক্সামিনেশন, কম্পিটিশন, এরকম শন বহু জায়গায় পাবেন। শন দিয়ে বহু পারসেপশন, এরকম বহু জায়গার ভিতরে শনের ব্যবহার রয়েছে। আপনি এই শনটাকে অবশ্যই বাচ্চাদের মুখস্থ করে দেবেন। টিআইওএন, শন মুখস্থ করবে সে। টিআইওএন, শন। অন্য কোনো গ্রামার এই উচ্চারণের গ্রামার টামার পড়ানোর এই মুহূর্তে দরকার নেই, জাস্ট আপনি টিআইওএন, শন পড়াবেন। টিপ, এটারও প্রচুর ব্যবহার হয়েছে। টিআইভিই, টিপ। নেগেটিভ, পজিটিভ, রিলেটিভ, জেনারেটিভ, এরকম নানা টিপ শব্দ আসবে।
অবশ্যই শিশুদেরকে এই টিপ উচ্চারণটা মুখস্থ করিয়ে দিবেন, যেন অন্য শব্দের শেষে টিপ দেখলে সে উচ্চারণটা সঠিক মতো করতে পারে। পরে রয়েছে সিআর। সিআর সবসময় কয় র ফলার মতো কাজ করে, ক্র উচ্চারণ আসে, ক্রাইম, ক্রিমিনাল, ক্রপস, ক্রস ইত্যাদি। পিআর একসাথে থাকলে পয় র ফলার কাজ করে, প্রফিট, প্রাইমারি, ফ্রিজন এরকম। ডিআর একসাথে আসলে ড্রয়ের মতো কাজ করে, ড্রাইভার, ড্রিল, ড্রেন, ড্রাগন ইত্যাদি। এসটি যদি একত্রিত আসে তাহলে স্টিউপিড, স্টাডি, স্টুডেন্ট, স্টেই এরকম উচ্চারণ করবে। একসাথে আসলে স্টয়ের মতো উচ্চারণ করবে। বিএল একসাথে আসলে ব্লর মতো উচ্চারণ করে, যেমন ব্লিঙ্ক, ব্লাইন্ড, ব্লো, ব্লিস ইত্যাদি। এটা অবশ্য ব্লিজ উচ্চারণটা হবে, ব্লিজ। তো আমরা এইগুলো উচ্চারণগুলো শিশুদের একটু শিখিয়ে দিব এবং তাদের কাছ থেকে আমরা আদায় করব যে এই অক্ষরগুলো কম্বিনেশনটা দেখলে সে বাংলা অক্ষরটা ধরতে পারে কিনা, ওগুলো লিখতে পারে কিনা। বিশেষ করে এগুলোতে উদাহরণগুলো দু একটা শিখিয়ে দিবেন। আমার এখানে এটাকে পজ করে রেখে, আমার স্লাইডগুলোকে পজ করে রেখে, ভিডিওটা পজ করে রেখে আপনারা এগুলো শিশুদের শেখাতে পারেন। এছাড়াও রয়েছে ডাব্লিউএইচ একত্রিত থাকলে হু উচ্চারণ হয়। ডাব্লিউএইচ একত্রিত হইলেই হু উচ্চারণ হবে। হোয়াট, হুয়েন, হোয়াই, হুইচ, হোয়াইল। দেখেন ডাব্লিউএইচ একত্রিত হলেই এখানে হু, অন্য কোনো রুসু মানে ও ব্যবহার হোক বা না হোক এটার সাথে দাঁড়াদাঁড়ি নেই আমরা, সেটা কোনো সম্পর্ক নাই। ডাব্লিউএইচ একত্রিত হলে হু উচ্চারণ হবে, হোয়াট, হুয়েন, হোয়াই এরকম। ডাব্লিউএইচ হু হয়, এটা বাচ্চাদের শিখিয়ে দেবেন। এসপি একত্রিত থাকলে স্পর মতো উচ্চারিত হয়, স্পিক, স্পাই, ডিসপ্লে এগুলো। এটা আগেও একবার পড়ানো হয়েছে। এখন এখানে আমি কিছু ইউজ অফ ভাওয়েলস দিয়েছি। এই ছোট ছোট একটা কনসোনেন্টের পরে আমরা কিছু ভাওয়েল যুক্ত করে দিয়েছি এখানে। আপনি শিশুদেরকে এগুলো দিবেন এবং সেজন্য এগুলো উচ্চারণ করতে পারে। যেমন বি এর পরে এ দিয়ে সে যদি ব্যা বলে কোনো সমস্যা নেই, কারণ এ অক্ষরটা একই সাথে একারের কাজ করে আবার আকারের কাজও করে থাকে। তারপরে বিই, এটা যদি সে বি পড়ে কোনো সমস্যা নেই, বে পড়লেও কোনো সমস্যা নেই। টা, কো, লাই, এল এর পরে লিউ যদি পড়ে আপনি এটাকে আপাতত সঠিক ধরে নিন, এল আই লাই হবে। লিওজ হলে সমস্যা নেই, কারণ এটা রস্যই। চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। এটা আপনাকে মনে হবে যে শিশুদেরকে এটা শেখানো উচিত না, কিন্তু না, বিষয়টা একেবারে সবার প্রথমেই এটা শিখতে হবে। নাম হচ্ছে সিলেবল। আপনি সিলেবল বলেও শেখাতে পারেন অথবা তাকে মূল বিষয়টা শেখাতে পারেন। উচ্চারণের সময় মুখের ভিতরে এক ধাক্কায় যতটুকু অংশ উচ্চারিত হয় শব্দের, সেটাকে বলা হচ্ছে সিলেবল। শব্দের যে অংশটুকু এক ধাক্কা উচ্চারিত মানে মুখের ভিতরে আর পরিবর্তন না করে, আপনি একবার যেটা উচ্চারণ শুরু করেছেন ওইটা যে পর্যন্ত যাবে ওটা হচ্ছে একটা সিলেবল। পরে আবার পরিবর্তন করে আরেক দিকে নেওয়ার সময় ওই ধাক্কায় আবার যতটুকু যাবে সেটা হচ্ছে আরেকটা সিলেবল। যেমন ধরেন আমি যদি পেন্সিল উচ্চারণ করি, পেন, এটা আমার একটা সিলেবল, এক ধাক্কায় আমি পেন পর্যন্ত যাইতে পেরেছি। এরপরে সিল যখন উচ্চারণ করেছি আমার মুখটাকে আবার নতুন করে আবার শুরু করতে হয়েছে, পেন্সিল, পেন্সিল। তাহলে পেন হচ্ছে একটা সিলেবল, সিল হচ্ছে আরেকটা সিলেবল। তাহলে সিলেবল কাকে বলে? শব্দের যতটুকু অংশ একসাথে উচ্চারিত হয়, ভেঙে ভেঙে না, এখানে পরিবর্তন করে না, এক ধাক্কায় উচ্চারিত হয় যে অংশটুকু, সেটাকে বলা হচ্ছে সিলেবল। শব্দের যে অংশটুকু এক ধাক্কায় উচ্চারিত হয় অথবা একসাথে উচ্চারিত হয় তাকে বলা হয় সিলেবল। পেন্সিল, এক্ষেত্রে পেন এক ধাক্কায়, সিল আরেক ধাক্কায় উচ্চারিত হয়েছে, তাই পেন্সিল এটা দুইটা সিলেবলে এখানে রয়েছে, পেন একটা আরেকটা, সিল আরেকটা। তারপরে লক্ষ্য করেন কখনো একটা উচ্চারণে, যেমন পেন, টপ, মুন, লাইট, এগুলোর একটা করে সিলেবল। যদি কোনো ওয়ার্ডে একটা সিলেবলই থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে মনোসিলেবল। ভালো করে খেয়াল করতে হবে। যদি দুইটা না থাকে, একটা ধাক্কায় একটা উচ্চারণ, একটা শব্দের উচ্চারণ শেষ হয়ে যায়, যেমন পেন এক ধাক্কায় শেষ হয়ে গেছে, টপ এক ধাক্কায় শেষ হয়ে যায়, তাহলে সেগুলো হচ্ছে বলা হচ্ছে মনোসিলেবল, যেখানে একটা মাত্র সিলেবল থাকে। আর যদি কোনোটার দুইটা সিলেবল থাকে কোনো ওয়ার্ডের ভিতরে তাহলে সেটাকে আমরা বলা হচ্ছে ডিসিলেবল অথবা ডাইসিলেবল বলে, কেউ 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 ডিসিলেবল বলে। পেন্সিল, টেনশন, লক্ষ্য করেন টেনশন দুইটা ধাক্কায় এটা উচ্চারিত হয়েছে, দুইটা করে সিলেবল হয়েছে। ফাদার, ফা একটা ধাক্কায় আর দাঁড় আরেকটা ধাক্কায়। সিস্টার, জাদিদ, কোনোটার তিনটা সিলেবল থাকে, তিনটা ধাক্কা লাগে একটা ওয়ার্ড
উচ্চারণ করতে। যেমন কিলোগ্রাম, কিলোগ্রাম। তারপরে সিলেবাস, গ্রেসিয়াস, এগুলো 3টা করে সিলেবল রয়েছে এগুলোতে। কোনো ওয়ার্ডের 3টার বেশি যদি সিলেবল থাকে সেগুলোকে বলা হচ্ছে পলিসিলেবল। এক্সামিনেশন, জেনারেশন, এক্সামিনেশন, জেনারেশন। তাহলে আমরা এগুলোতে দেখলাম সিলেবল শব্দের আপনাকে ধারণা করতে হবে। উচ্চারণ করার সময় সিলেবল ভাগ করে রিডিং করতে হবে। যেই শিশুটি সিলেবল ভাগ করতে শিখবে সে কখনো রিডিংয়ে আটকাবে না। সুতরাং আপনার সন্তানটি মুখের ধাক্কাটা ধরতে পারে কিনা, কতটুকু সে এক ধাক্কা উচ্চারণ করছে এটা ধরতে পারে কিনা, আপনাকে অবশ্যই সেটা শিখাইতে হবে। যদি আপনি এটা শিখাইতে না পারেন তাহলে সে উচ্চারণ করতে পারবে না। কখনোই একটা শব্দের পুরোটা একবারে বানান শেখাবেন না। এই PENCIL, পেন্সিল, এভাবে শেখানোর দরকার নেই। আগে পেন, তারপরে সিল, তারপরে দুইটা একত্রিত বলে সে পেন্সিল উচ্চারণ করবে। আশা করি আমার মেসেজটা ধরতে পেরেছেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ওয়ার্ড। ভাষা মানে হচ্ছে ওয়ার্ড, আর ওয়ার্ড মানে হচ্ছে ভাষা। ভাষার মধ্যে শব্দ ব্যতীত আর কিছুই নেই। কিছু শব্দ আমরা গুছিয়ে বলি, কেউ গুছাতে পারে, কেউ গুছাতে পারে না। বাট আমরা শব্দ জানা না থাকলে আমরা কিছুই বলতে পারি না। তাহলে ভাষা কাকে বলে? কিছু শব্দকেই ভাষা বলে। এক কথা যদি বলেন আপনি, ওয়ার্ড ইজ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একটা ওয়ার্ড বলেন শ্রোতা বুঝে যাবে, আপনার ভাষাটা সে বুঝে যাবে। কিন্তু আপনি ওয়ার্ডই বলতে না পারেন, আপনি গুছাইতে পারলেন কি পারলেন না, শুদ্ধ করে আপনি এটার কম্বিনেশন করতে পেরেছেন কি পারেননি, সেটা মূল বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি ওয়ার্ড বলতে পারেন কিনা। তাহলে যেই ব্যক্তিটার ওয়ার্ড বেশি জানা আছে সে ওই ভাষাটা তত বেশি জানে। আপনাকে ওয়ার্ড মুখস্থ করতে হবে 100%। ভাষা শিখতে গেলে ওয়ার্ড মুখস্থ করতে হবে। এবং আগে আপনি আপনার জানা জিনিসগুলো, আশেপাশের জিনিসগুলো, শরীরের ভিতর যেগুলো আছে, আমার চোখের সামনে প্রতিদিন যেগুলো পড়ে, আমার বাড়ির আশেপাশ, এই শব্দ অর্থগুলো, এই বিষয়গুলোর শব্দের অর্থ আগে আমাকে মুখস্থ করতে হবে। তাহলেই আপনি এগুলো পেয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বাধিক ব্যবহৃত ওয়ার্ডগুলোর একটা চার্ট দেওয়ার, এবং সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। ওয়ার্ড কাকে বলছে? কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে ওয়ার্ড বলা হয়। যদি অর্থ প্রকাশ না করে, এমনিতেই বসে, ENP যদি আমি বসাই, এটা কোনো অর্থ নেই, তাহলে এটা কোনো ওয়ার্ড হবে না। কিন্তু যদি এটার অর্থ থাকে তাহলে সেটা হবে ওয়ার্ড। কয়েকটি বর্ণ পাশাপাশি, যেমন পেন লিখতে গিয়ে কয়টা বর্ণ লেগেছে আমার? কয়টা লেটার? 3টা লেটার লেগেছে, PEN। আসলে পেন না, উচ্চারণ হবে ফেন। কিন্তু আমরা আমাদের বাংলাদেশে যদি ফেন উচ্চারণ করতে যান তাহলে অনেকেই ঝামেলা করবে, বুঝবে না। কাজে আমি পেন বলছি নর্মালি। এটা আসলে এই অক্ষরটা পি নয়, এটা হচ্ছে ফি। হ্যাঁ, উচ্চারণটা ফ নয়, 2 ঠোঁট মাঝখানে চাপ দিয়ে প উচ্চারণ করলে যেরকম হবে ফি, ফেন, এরকম। তাহলে পেন এখানে রয়েছে। আমি নর্মাল উচ্চারণে যাচ্ছি, বাংলাদেশি অ্যাকসেন্টে আমি বলবো আপনাদেরকে, ইংলিশ অ্যাকসেন্টে উচ্চারণ শেখাবো না। এখানে দেখেন 3টা লেটার পাশাপাশি বসে একটা ওয়ার্ড গঠন করেছে যার অর্থ আছে, এই জন্য এটা পেন। পেন একটি ওয়ার্ড। ফাদার, এখানে 1 2 3 4 5 6টি লেটার একত্রিত বসে একটা অর্থ প্রকাশ করেছে, তাহলে এটা একটি ওয়ার্ড। আবার এ একটা অক্ষর, এটা একাই একটা ওয়ার্ড এবং একই সাথে একটা লেটার। যখন এটা অর্থ অনুযায়ী আমরা ব্যবহার করব, তখন যখন এর অর্থ থাকবে একটি, এ অর্থ মানে একটি, তখন বুঝতে হবে এটা একটা ওয়ার্ড। আবার এ যখন এমনিতে কোথাও বসবে, কোনো অর্থ প্রকাশ করবে না, তখন সেখানে এটা একটা লেটার। ওয়ার্ডের কাজ কি? আপনাকে এটা 100% জানতে হবে, না হলে আপনি আরবি ইংরেজি ব্যাকরণ বুঝতে পারবেন না। ওয়ার্ডের কাজ হচ্ছে অর্থ প্রকাশ করা। কিছু কিছু ওয়ার্ড অর্থ প্রকাশে সাহায্য করে, এটা খুবই কম। তাহলে ওয়ার্ডের কাজ হলো অর্থ প্রকাশ করা এবং অর্থ প্রকাশে সাহায্য করা। আমরা 2 ধরনের ওয়ার্ডই শিখব। যেটা সরাসরি অর্থ প্রকাশ করে এটা খুব একটা প্রবলেম না, কিন্তু অর্থ প্রকাশে সাহায্য করা, যে কে কী ধরনের সাহায্য করেছে, কোন ওয়ার্ড কী ধরনের সাহায্য করলো, এটা বুঝতে পারাটাই হচ্ছে ব্যাকরণ। আর ওয়ার্ড বললেন আপনি সরাসরি অর্থ আপনি মুখস্থ থাকলে বুঝে ফেলবেন, এইটা কোনো ব্যাকরণের ফাংশন না। ওয়ার্ড যেটা সরাসরি অর্থ প্রকাশ করে এইটাই 90%। তাহলে এই 90% আমরা এমনিতেই শব্দার্থ শিখলেই পারবো। এটার জন্য কোনো গ্রামার ব্যাকরণ কিছু শেখার দরকার নেই। কিন্তু অর্থ প্রকাশে সাহায্য করে যে ওয়ার্ডগুলো, আমরা জাস্ট ওইগুলো শিখব। এই অর্থ প্রকাশে সাহায্য করার যে ওয়ার্ডগুলো, ওইগুলো শিখলেই আমাদের ইংরেজি ব্যাকরণ শেখা হয়ে যাবে।
আমি আগেও বলছি, আমার সাথে যারা এগুলো কন্টিনিউ করবেন, আমার এই লেকচারগুলো যারা রেগুলার শুনবেন, তাদের কোথাও প্রাইভেট পড়তে হবে না। আজকে একেবারে বেসিক ধারণাগুলো আপনাদের দিচ্ছি, কারণ এগুলো জানা না থাকলে আমি পরবর্তীতে আপনাদেরকে পড়াইতে পারবো না। এই বেসিকগুলো যদি জানা না থাকে, আমি পরবর্তীতে আপনাদের এগুলো শেখাতে পারবো না, মানে উচ্চতর পর্যায়ে নিতে পারবো না। এবং আপনার সন্তানকে আপনি উদ্বুদ্ধ করবেন আমার প্রতিটা লেকচারে যেন আমার আরেকটা ভিডিও দেওয়ার আগেই শেষ করতে পারে। এবং আপনি যদি আপনার সন্তানকে আমার এই লেকচার অনুযায়ী শিখনফলটা অর্জন করিয়ে রাখেন, শিখিয়ে রাখেন, আমি নিশ্চয়তা দিচ্ছি সে খুব ভালো একজন ইংরেজি জানাওয়ালা লোক হবে। সে প্রচুর ইংরেজি ব্যাকরণ শিখবে এবং খুব সহজভাবে, একেবারেই তার কাছে কোনো চাপ থাকবে না, সে ভালোভাবে শিখে ফেলবে ইনশাআল্লাহ। চলুন আমরা একটু পার্টস অফ স্পিচ কি এটা একটু জানি। ওয়ার্ড যখন কোনো বাক্যে ব্যবহৃত হয়, ওয়ার্ড যখন আলাদা থাকে, কোনো বাক্যের মধ্যে না আসে, আলাদা আলাদা, যেমন পেন, তারপরে স্টোমাক, আর্মি, এগুলো যখন আলাদা আলাদা থাকে তখন এগুলো ওয়ার্ড। ওয়ার্ডকে যখন আমরা কোনো বাক্যে ব্যবহার করি তখন সেগুলো বলা হয় পার্ট অফ স্পিচ। একই জিনিস, ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচের অর্থগত কোনো পরিবর্তন নাই, নামগত পরিবর্তন। বাক্যের ভিতরে আসলে সেটা হলো পার্টস অফ স্পিচ। বাক্য ছাড়াই ওয়ার্ডটা যদি আরেক জায়গায় থাকে সেটা হবে ওয়ার্ড। যেমন হি শব্দটা বাক্যের মধ্যে এসেছে এখানে, হি ইজ মাই ফ্রেন্ড, তাহলে এই হিটা এখানে এসেছে পার্টস অফ স্পিচ হিসাবে। আবার যখন এটা বাইরে কোথাও যাবে, জাস্ট হি, তাহলে সেটা হবে একটা ওয়ার্ড। তাহলে ওয়ার্ডের দুইটা নাম, বাক্যে আসলে পার্টস অফ স্পিচ, বাইরে থাকলে ওয়ার্ড। আশা করি বিষয়টা ধরতে পেরেছেন। পার্টস অফ স্পিচ 8 প্রকারের। আপনার শিশুকে এটা মুখস্থ করাইতে পারেন। এগুলোর ব্যাখ্যা এখনই আমি শেখাবো না, এগুলোর ব্যাখ্যাগুলো আমি আর কয়েকদিন পরে আপনাদের শেখাবো। পার্টস অফ স্পিচের ব্যাখ্যাগুলো এগুলো আমাদের রেফারেন্স হিসাবে আসবে। আলাদাভাবে মুখস্থ করা একেবারে এটা কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। আমি শিশুদের উপযোগী করে ইংরেজি ব্যাকরণটাকে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো পার্টস অফ স্পিচ 8 প্রকারের: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই 8টার নাম মুখস্থ করলে করতে পারেন, অথবা আপনার যদি ভালো না লাগে আপনি মুখস্থ না করেন, কোনো সমস্যা নেই। এগুলো আপনার দেখে নয়, আপনি শব্দার্থ না শিখলে আপনি এগুলো পড়ে কিছু বুঝতে পারবেন না। আমি যখন ব্যাকরণ পড়াবো এমনিতে আমি বলে দেবো কোনটা কি, আপনি এমনিতে ধরতে পারবেন। এখন আমার লেখা দুটো ছড়া রয়েছে। আপনারা জানেন যে আমার 7-8টা বই ইতিমধ্যে প্রকাশিত আছে, তার মধ্যে শিশুদের জন্য লেখা অধিকাংশ বই, এগুলো পাঠ্য করা রয়েছে। আমি 2টা ছড়া লিখেছি, রাইম যেগুলোকে বলা হয়। একটা হচ্ছে প্রোনাউন আর একটা হচ্ছে বি পুলিশ। এই ছড়া দুটো আপনাদের মুখস্থ করতে হবে। বলবেন যে আমি ছোটো বাচ্চাদের মতো ছড়া মুখস্থ করব? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বাক্যে যে ওয়ার্ডগুলো লাগবে, প্রতিটা বাক্যে যে ওয়ার্ডগুলোর একটা না একটা থাকবেই, যে ওয়ার্ডগুলো আবার একেবারে সাবজেক্ট হিসাবে আসবে আপনার, সেগুলো আপনাকে এখানে দেওয়া হয়েছে। যেমন প্রোনাউন যে রাইমটা সেখানে রয়েছে, এটা পড়ার একটা ছন্দও রয়েছে, আমি ছন্দটা বলে দিচ্ছি। আই, উই, হি, শি, মি, মাই, মাইন, হাউ আর ইউ, আই এম ফাইন, দে, দেয়ার, দিস, দ্যাট, অল আর মাইন, হাউ আর ইউ, আই এম ফাইন, আস, আওয়ার, দিস, দোজ, অল আর মাইন, হাউ আর ইউ, আই এম ফাইন, হো, হোম, হোজ, হার, অল আর মাইন, হাউ মেনি, হাউ আর ইউ, আই এম ফাইন। আমি আবারও বলছি এখানে, হো, হোম, হোজ, হার, অল আর ফাইন, হাউ আর ইউ, আই এম ফাইন। এই হাউ আর ইউ, আই এম ফাইন এই শব্দটা বাচ্চাদের জন্য একটা নর্মালি কনভারসেশন, বাট এটার সাথে যখন আপনি এই কবিতাটা বাচ্চাদের মুখস্থ করায় ফেলবেন তখন আর এই ওয়ার্ডগুলোর আলাদা করে, ওয়ার্ডগুলো জানা হয়ে থাকলে অর্থগুলো শেখা কোনো ব্যাপার না, আপনি আগে ওয়ার্ডগুলো মুখস্থ করেন। আমি আবারও একটু পড়ছি। আই, উই, হি, শি, মি, মাই, মাইন, হাউ আর ইউ, আই এম ফাইন, দে, দেয়ার, দিস, দ্যাট, অল আর মাইন, হাউ আর ইউ, আই এম ফাইন, আস, আওয়ার, দিস, দোজ, অল আর মাইন, হাউ আর ইউ, আই এম ফাইন, হো, হোম, হোজ, হার, অল আর ফাইন, হাউ আর ইউ, আই এম ফাইন। দেখেন, বি পুলিশ আমাদের প্রশ্নবোধক যত ওয়ার্ড, তাহলে বিশেষ করে পুলিশরা কি খুঁজে, কে করলো, কোথায় করলো, কখন করলো, কিভাবে একটা ঘটনা ঘটাইলো, ইত্যাদি ইত্যাদি জানে, হ্যাঁ, কেন ঘটাইলো। তাহলে আমরা এগুলো যখন আমরা ইংলিশে শিখে নেব তখন আমার ডাব্লিউএস ওয়ার্ডগুলো আর আমাদের জানতে হবে না। বি পুলিশ আমাদের আজকের যে ছড়া, এটা হোয়াট, হুইচ, হো, হুম, হোয়াই ইউ ওয়ান্ট,
হাউ মেনি, হাউ মাচ, গো টু, আর্ন, হোচ, হোয়ার, হোয়েন, হাউ, ইফ ইউ নো, বিকাম এ পুলিশ, লেটস দেন গো। অন্যভাবে পড়তে পারেন, হোয়াট, হুইচ, হো, হোম, হোয়াই ইউ ওয়ান্ট, হাউ মেনি, হাউ মাচ, গো টু, আর্ন, হোচ, হোয়ার, হোয়েন, হাউ, ইফ ইউ নো, বিকাম এ পুলিশ, লেটস দেন গো। এই বি পুলিশ এবং প্রনাউন ছড়া দুটি 100% নিজেরা মুখস্থ করবেন এবং আরেকজনকে করাবেন। এখানে অর্থগুলো আপনারা জানবেন, হোয়াট, হুইচ, হো, হোম, এগুলো হোয়াই, হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই এক একটা ডাব্লিউএস ওয়ার্ড। তারপরে হাউ মেনি কতগুলো, হাউ মাচ কতটুকু, তারপরে হোচ কার বা কাদের, হোয়ার কোথায় বা যেখানে, হোয়েন কখন বা যখন, হাউ কিভাবে, এগুলো বিশেষ করে পুলিশ এগুলো অনুসন্ধান করে তারপরে তাদের পুলিশ প্রতিবেদনটা লিখে, চার্জশিট লিখে। এই কারণে আমি এটার নাম দেওয়া হয়েছে বি পুলিশ। আপনি পুলিশ হতে চাইলে আপনাকে এগুলো জানতে হবে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে বা খারাপ লাগলে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আরও মানোন্নয়নের চেষ্টা করব। অবশ্যই একটা কমেন্ট করবেন। যদি মনে করেন যে কখন ভিডিওটা আসছে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।